ইলিশ বুদ্ধদেব বসুর কথায় জলের উজ্জ্বল শস্য। সেই ইলিশ যাকে নিয়ে বাঙালির ইলিউশনের কোনো শেষ নেই। একদিকে কাঠ বাঙালির চিরকালীন গর্বগচ্ছিত এই রেলিশ করে ইলিশ খাওয়ায়, আবার ঘোর ঘটিও ওই ইলিশেই মজে। মাছের রাজা রুই তো কি, স্বাদের রাজা কিন্তু ইলিশ। কিন্তু এহেন হিলসারি রূপলি কপালে আচমকা ঘোর দুর্যোগের ঘনঘটা। জাতশত্রু ঘটির সিগনেচার চিংড়ি ধরতে গিয়ে নাকি বিপন্ন মহার্ঘ এই ইলিশ। মানুষের লোভ আর বেপরোয়া ধরপাকড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই রূপলি শস্য। ফলে মাঠের সীমানা পেরিয়ে এই ইলিশ চিংড়ির মহারণ এবার জলেও। তাহলে কি কালে কালে কেবল বইয়ের পাতায় ঠাঁই পাবে রোম্যান্টিক বাঙালির ইলিশিজম? অন্ধ ইলিশ ভক্তরা দাবি করেন যে বাঙালির কাছে মাছ দু প্রকার, ইলিশ এবং ফুলিশ। এই আলোচনা শুরুতেই দেখে নেব কেন এই ইলিশের সংকট। বর্ষা আছে, বৃষ্টি আছে, খিচুড়িও আছে, কিন্তু ইলিশ নেই। কেমন লাগবে? কিংবা ধরুন জামাই ষষ্ঠী, কিন্তু মেনুতে ভাপা ইলিশ নেই। কেমন হবে? শুধু খাস বাঙাল নয়, এমন প্রশ্ন শুনে বহু ঘটিও বলবেন, এ আবার কেমন প্রশ্ন, এটা কখনো হয় নাকি? তাহলে শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটি গবেষণা বলছে আজ না হোক কয়েক বছর পরে ইলিশ বিলাসীদের জন্য এমন দুর্দিন আসতেই পারে। আর মারাত্মক বিষয় হলো, বাঙালের গর্ব ইলিশের এই অবলুপ্তির জন্য দায়ী থাকবে তার চিরপ্রতিদ্বন্দ্বী ঘটির পছন্দ চিংড়ি। অর্থাৎ ঘটি বাঙাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেই চিরপরিচিত দ্বন্দ্ব এবার মাঠ ছেড়ে সোজা জলে। কিন্তু এইটুকু চিংড়ি তার প্রতিদ্বন্দ্বী ইলিশকে একেবারে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে কিভাবে? কি বলছেন গবেষকরা? জানতে তাদের নিয়েই জল কাদা ঠেলে আমরা পৌঁছলাম নদীতে। আমরা যেখানে রয়েছি মুড়িগঙ্গার তীরে, এখানে এইটুকু পরিসরের মধ্যে 14 থেকে 15টা বেহুন্দি জাল পাতা। যে বেহুন্দি জালে ধরা পড়ছে কুঁচো চিংড়ি, বিপন্ন হচ্ছে ইলিশের ভবিষ্যৎ। ইলিশ নোনা জল অর্থাৎ সমুদ্রের মাছ, কিন্তু ডিম দিতে তারা আসে নদীর মিষ্টি জলে। বছরে দুবার, বর্ষাকালে এবং শীতকালে। নদীতে ডিম দিয়ে আবার ফিরে যায় সমুদ্রে। গবেষকদের মতে ইলিশের ডিমের সামনে মৃত্যুদূত হয়ে দাঁড়াচ্ছে নদীর মোহনায় পাতা সারি সারি এই বেহুন্দি এবং মশারি জাল, যা দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরার কাজ চলছে। গবেষকদের দাবি, ইলিশ খুব সুখী মাছ। চিংড়ি ধরার এই মশারি বা বেহুন্দি জালে ধাক্কা খেলেই ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। এই যে জালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেহুন্দি জাল। এই জালে করেই চিংড়ি মাছ ধরা হয় এবং গবেষকরা বলছেন এই জালে করে চিংড়ি মাছ ধরতে গিয়েই বিপন্ন হচ্ছে ইলিশ। এই যে বেহুন্দি জাল, তার ওপরের যে ফাঁকটা, ওপরের ফাঁকটা মোটামুটি বড় মাঝারি গোছের, কিন্তু তার তলায় যদি দেখি যে এই যে তলার ফাঁকটা কিন্তু ছোট হয়ে এসছে। ওইটুকু ফাঁক দিয়ে চিংড়িও যেরকম গলতে পারবে না, ঠিক তেমনিভাবে ইলিশের যে ছানাগুলি তারাও কিন্তু এটার মধ্যে ধরা পড়ে যাচ্ছে এবং 6 ঘন্টা জালে পড়ে থেকে তারা ধ্বংস হচ্ছে। এমনকি ইলিশের ডিম তারাও নষ্ট হচ্ছে এই জালে পড়ে। গবেষকদের চাঞ্চল্যকর দাবি, শুধু একটি চিংড়ির পোনা ধরতে 370 থেকে 380টি মাছ নষ্ট হয়। এর মধ্যে 50 থেকে 60টি ইলিশ মাছ থাকার সম্ভাবনা। ভাবুন, একটি বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে 50 থেকে 60টি ইলিশের ডিমই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চিংড়ি ধরার সারি সারি এই জালে ধাক্কা খেয়ে কত ইলিশ নষ্ট হতে পারে? গবেষকদের দাবি, এরকম চললে কয়েক বছর পর ইলিশ বিলুপ্ত হয়ে যেতে পারে। 80% মাছই আমার 300 গ্রাম বা 250 গ্রামের মাছ হয়। তাহলে বোঝা যায় যে এই যে পপুলেশনটা ইলিশের, সেটা একটা ডিক্লাইনিং পপুলেশন। তার উপর একটা চাপ রয়েছে, স্ট্রেস রয়েছে, এবং সেটা মূলত অ্যানথ্রোপোজেনিক। এবং এই অ্যানথ্রোপোজেনিকের একটা বড় পার্ট হচ্ছে এই চিংড়ি ধরার জন্য আমরা কিভাবে ইলিশটাকে মেরে ফেলছি। দুটোই আমাদের খুব প্রিয়, কিন্তু আমরা জানি না যে এটার সঙ্গে ওটার সম্পর্ক কি। গবেষকদের এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয় তা বোঝা যায় বাজারে পা রাখলেও। মাছ ব্যবসায়ীরা বলছেন, রূপলি শস্যের যোগানে গত কয়েক বছর ধরে কার্যত খরা চলছে। আমার প্রায় 30-35 বছরে আমি ব্যবসা করছি। কিছু ছোট মাছ যদি বা হতো, সেটাও প্রায় 4-5 বছর বন্ধ হয়ে গেছিল। 1 কিলো উদ্দের মাছটা দিনে দিনে যত প্রয়োজন তার থেকে প্রায় পরিমাণ অনেক কম হচ্ছে। ইলিশের অভাব ভাবাচ্ছে ক্রেতাদেরও। তারা বলছেন, আগে ইলিশ বলতে বুঝতাম 1 কেজি 1.5 কেজির, এখন সেরকম ইলিশের যোগান কোথায়? আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, তখন একটা রেওয়াজ ছিল জোড়া ইলিশ নেওয়া। 100, 200 বা 150 এরকম মাছের অভাব কিছু ছিল না। এখন সেটার অভাবই সবচেয়ে বেশি। ইলিশ বিলাসীরা এখন ভেবে পাচ্ছেন না, যদি চিংড়ি ধরতে গিয়ে ইলিশ এভাবে ডিমেই নষ্ট হয়ে যায়, তাহলে বর্ষার রোমান্টিসিজম আর কিছু অবশিষ্ট থাকবে কি?
তার উপর আবার কাটা ঘায়ে নুনের ছিটের মতো সেই ইলিশ নিধনের নেপথ্যে যখন চিরপ্রতিদ্বন্দ্বী চিংড়ি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। ডক্টর গদাধর দাসকে দিয়ে শুরু করব। ডক্টর দাস, সবার আগে আমি জানতে চাইবো যে এবছরই প্রচুর মানুষের অভিযোগ যে শুধু খোকা ইলিশ, বড় ইলিশ নেই, ভালো ইলিশ নেই, এরপরে ওই জলের রূপলি শস্য, সে তো রূপো নিয়ে বাজারে যেতে হবে। মানে এইভাবে তো ক্রমশ অবলুপ্তির দিকে চলে যাবে বাঙালির এত বড় ট্র্যাডিশন। অ্যাকচুয়ালি ইলসিরও সাইজ ছোট হয়ে যাচ্ছে, বাজারে মিলছে না, এবং তার মুখ্য কারণ হচ্ছে একটা ওভার ফিশিং বা ফিশিং প্রেসার থাকছে, এবং যা দ্বারা ফিশিং প্রেসারটা আপনি ঠিক বলেছেন যে আমাদের যদি মাছ জালের সাইজটা একটু বড় করা যায় তাহলে ডেফিনেটলি এই ছোট মাছ ধরা পড়বে না, এবং জালের সাইজটা যত বড় হবে তত মানে ওই ছোট মাছ ওই তীরে পড়বে না। এবং আরেকটা কথা এবং এই জালে মানে আমার তো মনে হয় যে বহু বাঙালি ট্র্যাডিশন আছে তৈরি হয়েছে শুধুমাত্র এই মাছের বংশ বিস্তারের জন্য। মানে ধরুন পূর্ববঙ্গীয়রা বিশ্বাস করেন যে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ, সেটা ধান দুব্ব সিঁদুর দিয়ে বরণ করে নেওয়া হলো, এবং দশমীর দিনে জোড়া ইলিশ দিয়ে সেটা বন্ধ। ওই দশমী থেকে শ্রীপঞ্চমী ইলিশ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যে ডিমগুলো বড় হবে বলে। এই যে সায়েন্টিফিক কারণটা পিছনে রয়েছে ট্র্যাডিশনের, সেটাতেও তো লাভ হবে না, কারণ এই জালে তো এটা তো কোনো মানুষের খাওয়ার উপর নির্ভর করছে না। অ্যাকচুয়ালি আমাদের যে কনজারভেশন মেজরকে আমরা পড়ে আসছি, প্রথম কথা হচ্ছে যে ইলিশ যখন ঠিক একটা এটা অ্যানাটোমাস পিসে এবং নদী জলকে আসে ডিম দিতে, মিষ্টি জলে আসে ডিম দিতে, তখনই আমরা যে চিংড়ি ধরার জন্য যে বেহুদি জাল ইউজ হয়, ওখানে ডেফিনেটলি একটু একটা চিংড়ি ধরতে আমরা মিনিমাম 20টা বা অন্য বেশি আরও বেশি সংখ্যক আমরা অন্য প্রজাতিরও মাছ নষ্ট হয়ে যায়। এবং যা দ্বারা দেখা হচ্ছে যে আমাদের যে বায়ো কনজারভেশন, যে আমাদের বায়োটিক ডাইভার্সিটি, জৈব বিবিধতার মধ্যে লস হচ্ছে, একদম কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে বারবার যে কড়াকড়িটা ধরপাকড়ে কড়াকড়ি বারবার আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ পেরেছে কিন্তু আমরা পারিনি, এবং তার মাসুল দিতে হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে ওই জলের রূপলি শস্যকে। দেখুন, বাঙালির গর্ব ইলিশ আজ বিপন্ন, কার্যত অবলুপ্তির পথে। নেপথ্যে আবার ঘটির স্বাদের চিংড়ি। গবেষকরা বলছেন দৈনিক 500-600 টাকার চিংড়ির পোনার জন্য হাজার হাজার টাকার ইলিশ নষ্ট হচ্ছে। শুধু গবেষকদের তত্ত্ব নয়, মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতাও বলছে একই কথা। লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা রাম দাস বেহুন্দি জাল পেতে চিংড়ির পোনা ধরেন। তার দৈনিক আয় কত শুনুন তার মুখেই। কত করে পান চিংড়ি মাছ? চিংড়ির দিন ধরো ওই 500-600 টাকা হয় ডেলি। কাকদ্বীপের বাসিন্দা তপন দাস মাঝিদের একটি দলের সঙ্গে বঙ্গোপসাগরে গিয়েছিলেন ইলিশ মাছ ধরতে। তিনিও বলছেন বেহুন্দি জালে প্রচুর ইলিশ মাছ নষ্ট হচ্ছে। বেহুন্দি জাল যা ক্ষতি করছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের 1000 যদি ফিশিং বোট থাকে, তারা যেই মাছ নষ্ট করতেছে একটা টলিতে তার ডবল করতেছে। ওদের 1 ক্রেটে যা হবে আমাদের 1 কলেস্টারে তা হবে না। কিন্তু কেন এমন হবে? ইলিশ ধরার ক্ষেত্রে তো নির্দিষ্ট নিয়ম রয়েছে। 2013 সালে মৎস্য দপ্তরের তরফে এ ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়, যেখানে পরিষ্কার বলা আছে ইলিশ ধরার জন্য 90 মিলিমিটারের চেয়ে ছোট ফাঁসের জাল ব্যবহার করা যাবে না। 23 সেন্টিমিটারের থেকে ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ। ইলিশ মাছ বর্ষাকালে সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে আসে, তাই 15 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত মাছ ধরা যাবে না। অগভীর সমুদ্র উপকূলে 12 নটিক্যাল মাইলের মধ্যে এমন ট্রলার চালানো যাবে না যেগুলি মাটির সঙ্গে ঘষে ঘষে যায়। যেখানে ইলিশ ডিম পাড়ে সেই জায়গাগুলিকে স্যাংচুয়ারি বা অভয় সমুদ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। মৎস্য দপ্তরের তরফে এই জায়গাগুলিতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিয়ম থাকলেও তা মানা হচ্ছে কই? তার মাসুল গুনছে ইলিশ। অনেকে এ প্রসঙ্গে টেনে আনছেন বাংলাদেশের কথা। ইলিশ ওপারে পদ্মাতেও হয়, কিন্তু বাংলাদেশে ইলিশ এরকম বিপন্ন নয়। এর কারণ কি? সমুদ্র বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেও 2002 সালে ইলিশের খরা তৈরি হয়, কিন্তু তারাও স্যাংচুয়ারি বা অভয় সমুদ্র তৈরি করে সেই খরা কাটিয়েছে। বাংলাদেশে যে সময় মাছ ধরা নিষেধ, সে সময় মাঝিদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যাতে কেউ নিয়ম ভেঙে মাছ না ধরেন। তাহলে পশ্চিমবঙ্গে ইলিশ বাঁচাতে উপায় কি?
যে লোকগুলি মিন ধরতে গিয়ে মাছের চারা ইলিশের চারা নষ্ট করছে, তাদেরকে যদি আমাকে সেখান থেকে বিরত করতে হয়, মৎস্যজীবীদের খাবার অন্ন সংস্থান জীবিকা সংস্থানের জন্য আমাকে একটা টেম্পোরারি ব্যবস্থা করতে হবে বা তাদের একটা করে ডোল দিতে হবে, যেটা বাংলাদেশ দেয়। তো সেই পদ্ধতিটা মনে হয় আমাদের একটু মৎস্যজীবীদের সঙ্গে আলোচনা করে মাঠে নামানোর দরকার আছে। মৎস্যমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন গবেষকদের দাবি ঠিকই। তার দাবি সরকার বিকল্প কর্মসংস্থানের চেষ্টা শুরু করেছে। যেটা মানে ওনারা বলছেন ঠিকই যে মিন ধরার জন্য যে আমাদের শুধু ইলিশ নয়, অন্যান্য প্রজাতির মাছও কিছুটা কমে আসছে। সেই জন্য আমরা চেষ্টা করছি যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যে সুন্দরবনে মেয়েরা যে মিন ধরে তাদের অন্যান্য বিকল্প কাজ দেওয়ার চেষ্টা করছি। আর শুধুই কি ওপার বাংলা, মায়ানমারেও তো ইলিশ বাঁচানোর যাবতীয় উদ্যোগ রয়েছে। সেখানে তো এখন ইলিশের ঢল। এমনকি দূষণ জর্জরিত গঙ্গা ছেড়ে ইলিশের ঝাঁক এখন পাড়ি দিচ্ছে বাংলাদেশ ঘুরে সুদূর মায়ানমারের ইরাওয়াদির দিকে। পদ্মায় সম্ভব হলে, ইরাবতীতে সম্ভব হলে গঙ্গায় কি ইলিশ বাঁচানো সম্ভব হবে না? বেজার মুখে প্রশ্ন বাঙালিদের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। শাস্ত্রকার জিমুদবাহন ইলিশ মাছ এবং তার তেলের বিভিন্ন রকম ব্যবহারের কথা লিখে গেছেন। বন্ধুরা জানেন যে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ইলিশ প্রেম প্রায় জিমুদবাহনের মতো আর কি, কিন্তু এ তো ক্যাপ্টেন, তো দল দুর্বল হয়ে গেল। পদ্মার ইলিশ যে মেকআপ করবেন তারও উপায় নেই, কারণ সেটাও একটা বড় সময় নিষিদ্ধ। যে বাগদা, গলদা, চাবড়া, ঘুষো, কুচো এরাই তো ভবিষ্যৎ সম্বন্ধ। চিংড়ি কি মাছ নাকি বলো তো আগে? চিংড়ি তো আমার মনে হয় পোকা। চিংড়ি তো পোকা হলো, এ তো অদৃশ্য হয়ে যাবে ইলিশ। সেটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে মিষ্টি জলে যেতে পারছে না বা সেগুলো অন্য ব্যাপার। কিন্তু যে ব্যাপারটা করা হচ্ছে চিংড়ির জন্য ইলিশের এরকম অবস্থা হবে, এটা ভাবা যায় না। এটা ভাবা যায় না এই কারণে ভাবা যায় না, তুমি যদি ভালো সচিন তেন্ডুলকরকে বসিয়ে আমি নরেন চক্রবর্তীকে খেলাবো, এটা অনেকটা ওরকম টাইপের, তাই না? তো ইলিশটা একটা আর্ট, শিল্প আমি মনে করি। ইলিশ সাহিত্যিক বলেছিলেন ইলিশ কাঁচকলা দিয়ে গিলিশ, মানে কালো জিরে আর বেগুন দিয়ে ফেলে পাতলা ঝোল করো, সেটাও অমৃত। ইজ অনলি ফিশ ইন দ্য ওয়ার্ল্ড, অনলি ফিশ ইন দ্য ওয়ার্ল্ড যাকে নিয়ে তুমি 15-16 রকমের রান্না করতে পারো। বাপা, ভাজা, সর্ষে ইলিশ, এখন তো ইলিশ বিরিয়ানি আর বোনলেসের করদৌড়, ফাটাফাটি স্মোক ইলিশ। আমি সেটা বলছি না, এই মাছটা দেখতেই তোমার ভালো লাগবে। যে লোকটা 5টা মার্ডার করেছে জেলে বসে আছে, তাকে যদি দেখাও না মাছ, এটা ইলিশ মাছ, ওর তখন একবার হাসবে। এটা ইলিশের একটা মাহাত্ম্য হচ্ছে এটা। ইলিশটা এই তো ছবি দেখাতে হবে, এই যে অবস্থা সম্ভব এরম একটা মাছ ছিল না, এখনো তুমি কেবলই ছবি হয়নি। আচ্ছা, তুমি কেবলই ছবি হয়নি এই কারণে একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে, যেটা দেখতে পাচ্ছিলাম যে নেট টাঙিয়ে যেটা আটকে আছে, ডিমটা মিশে যেতে পারছে না, এগুলো টেম্পোরারি ক্রাইসিস মনে হয় আমার। ইলিশে কোনো মৃত্যু নেই আমি মনে করি, মৃত্যু নেই, মৃত্যু থাকা উচিত না, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে। জলের পোকা টোকা সম্বন্ধে বলছেন, ঠিক আছে, ইলিশের সমাধি ক্ষেত্রে তো চিংড়ির রাজপ্রাসাদ তৈরি করছেন আপনারা, বিশুদ্ধ যতই রাজপ্রাসাদ তৈরি করুন ভাই, আমার ইলিশ চাই। আমার কথা হচ্ছে যে আমার ইলিশ মাছের রাজা, তার টেস্ট কোন মাছের সঙ্গে মেলে না বা মিলতে পারে না। আমাকে ঘটি বললেও বলতে পারো, কিন্তু আমার মা একেবারেই খাস বাঙাল এবং আমার বাবা ঘটি, সুতরাং আমি আসলাম এবং মায়ের প্রেরণায় বড় হয়েছি বলে আমার মায়ের দিকটাই বেশি আমি পেয়েছি, সুতরাং ইলিশ আমার চাই বাই এনি মিনস। না, এবং ইলিশ চিংড়ির এই বিবাদ কিন্তু আপনি বাংলার মধ্যযুগে চলে যান, সেখানে কিন্তু বন্ধুত্বও আছে। ধরুন বিজয়গুপ্ত, মনসামঙ্গলের বিজয়গুপ্ত, বরিশালের মানুষ। বিজয়গুপ্ত লিখছেন যে ভিতরে মরিচ গুঁড়া, বাহিরে জলায় সুতো, তৈলে পাক করি রাঁধে চিংড়ির মাথা। মানে আমি বলছি, ঠিক যেমন আপনি ইলিশ ভক্ত ঘটি হয়েও, হ্যাঁ, সেরাম বরিশালের মানুষ হয়েও বিজয়গুপ্ত চিংড়ির ভক্ত, এরম উদাহরণ কিন্তু অজস্র আছে। আমরা এতজন ইলিশ ভক্ত যখন একসঙ্গে, তখন ইলিশের ইতিহাসটা, স্বাদের ইতিহাসটা টাকরায় অনুভবের আগে টিভি স্ক্রিনে অন্তত একবার দেখে নি। জলে রানী, পাতে রাজা, তার তেলে তাকে ভাজা, তাকে পেলে হাত পেতে নিয়ে চেটে পুটে খাই, শ্রাবণে শ্রাবণে তাকেই চাই, বাঙাল বাঙালির তাকে চাই, এহেন ইলিশই নাকি অবলুপ্তির পথে। গড় বাঙালি দুটো ভাগে বিভক্ত, ইলিশ এবং চিংড়ি। সেই ইলিশই আজ বিপন্ন। অনেকে বলেন ইন্দ্র স্বর্গের রাজা হলেও দেবলোকে যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রাধান্য, ঠিক তেমনি মাছের রাজা রুই হলেও মৎস্য রাজত্বে ইলিশের প্রভাবই সব থেকে বেশি।
বাঙালদের কাছে এ তো চিরন্তন গর্ব। মোহনবাগানে আমি খেলবো। মা কালী দেবী বলেছে। জীবনেও খেলবো না, খেললে ইস্ট বেঙ্গল। জার্মান রিফিউজি টিম। তোদের তো সেই এঁতো ঘটি। ইলিশ খেয়ে কখনো কারো অ্যালার্জি হয় শুনেছিস? না, চিংড়িতে হয়। ইলিশ কবে থেকে পূর্ববঙ্গের প্রতীক হয়ে উঠেছে তা বলা দুষ্কর। তবে পশ্চিমবঙ্গীয়রা নেহাতি গর্বের খাতিরে চিংড়িকে ইলিশের সমান উচ্চতায় বসাতে চাইলেও আষাঢ়ে শ্রাবণে তাদেরও যে ইলিশের জন্য প্রাণ কাঁদে তা বলাই বাহুল্য। যেমন সাহিত্যিক সমরেশ মজুমদার, জন্ম জলপাইগুড়িতে, কিন্তু পছন্দ সেই ইলিশ। ইলিশের প্রতি লোভটা বেশি, কারণ ইলিশে অনেক বাই প্রোডাক্ট হয়। ইলিশের তেল ভাজা, তেল দিয়ে চমৎকার ভাত খাওয়া যায়। আর ইলিশে আমরা রকম ফের রান্না আছে। আমাদের মুখে এমন স্বাদ জমে গেছে, আমরা মায়নামরের ইলিশ খেতে চাই না। আমরা গঙ্গা না পেলে, পদ্মা না পেলে কোলাঘাটের ইলিশ খাবো, দীঘার ইলিশ খাবো, কিন্তু আমরা গোয়ার ইলিশ খাচ্ছি না। আবার পূর্ববঙ্গে জন্মানো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে ইলিশ মানেই নস্টালজিয়া। উদ্বেগের কথা, যারা মৎস্যচাষী তাদের পক্ষে দুঃসংবাদ। এতে ইলিশ মাছ যদি নষ্ট হয়ে যায়, তাহলে যারা মাছ মাংস খায় তাদের কাছে একটা বিরাট ডেলিকেসি নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ তো একটা মানে ভীষণই টেস্টফুল মাছ, কিন্তু আমার মনে হয় ছেলেবেলায় আমি খুব ভালোবাসতাম। যখন আমি মাছ মাংস খেতাম তখন খুব ভালোবাসতাম। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের মতে ইলিশের কোনো ঠিকানা নেই। সে ডিম পাড়তে গঙ্গা, পদ্মা, মেঘনা, রূপনারায়ণে ঢোকে। যেখানে সে ধরা পড়ে সেখানকার নামেই তার ঠিকানা। কিন্তু গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশের রেশারেশি সে তো চিরন্তন। এ প্রসঙ্গে কমল কুমার মজুমদারের এক বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেছিলেন, 250 বছর ধরে কোম্পানির জাহাজের তেল খেয়েছে যে গঙ্গার ইলিশ, তার সঙ্গে স্বাদে পদ্মার ইলিশ পারবে কি করে? কলকাতা বিশেষজ্ঞ রাধা প্রসাদ গুপ্ত মনে করেন, ইলিশের স্বাদই হলো তার আসল ঠিকানা। মাঝগঙ্গার স্রোতের বিরুদ্ধে যুদ্ধ করে ডিম পাড়তে গেলে ইলিশের রক্তচাপ বেড়ে গিয়ে একরকম স্বাদ হয়, আবার পাড়ের কাছে ধরা পড়লে তার স্বাদ অন্যরকম। তাই স্বাদই বলে দেয় ইলিশ কোথাকার। ইলিশ খাওয়ার রীতিও এক এক জায়গায় এক এক রকম। পূর্ববঙ্গীয়রা সরস্বতী পুজোয় জোড়া ইলিশ পুজো করে ইলিশ খাওয়া শুরু করে, কিন্তু পশ্চিমবঙ্গীয়রা বর্ষা না পড়লে ইলিশ ছোন না। আর ইলিশ খাওয়া শেষ হয় দুর্গাপুজোর দশমীতে, কারণ বাবুরা মনে করতেন মা দুর্গা গঙ্গায় পড়লে ইলিশরা সেই মাটি খেয়ে নিজেদের স্বাদ হারিয়ে ফেলে। ইতিহাসবিদদের মতে ইলিশ নিয়ে ঘটি বাঙালের দ্বন্দ্ব অবশ্য চিরকালীন নয়। এই তত্ত্ব চালু হয়েছে 1947 সালের পর। দেশ বিভাগের পরে যখন নাকি পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলার উপরে প্রচুর শরণার্থী এলেন, তার ফলে পশ্চিম বাংলার অর্থনীতি, সমাজ এর ওপরে একটা বড় চাপ আসে। পশ্চিমবাংলা মানুষের একটা রাগ একটা কিছু কিছু অংশে হয়েছিল পূর্ব বাংলা থেকে যে মানুষগুলো আসছেন, সেখান থেকেই একটা যে এখন যে ঘটি বাঙালের সংঘাতের প্রক্রিয়ার কথা বলি, সেটা তখন সেই সময়টা হয়েছিল। ইলিশ নিয়ে এপার বাংলা ওপার বাংলার সব গল্পই এখন কার্যত মিথ। ট্রলারের সুবাদে সারা বছরই বাজারে ইলিশের দেখা মেলে। সেখানে অবশ্য গঙ্গা পদ্মা মিলেমিশে একাকার, শুধুই চিকচিক করে জলের রূপুলি শস্য। সঞ্চয়ন মিত্র ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সিকুন্দা, আপনার জীবনে তো এই ঘটি বাঙাল দ্বন্দ্ব এবং ইলিশ বনাম চিংড়ি নিয়ে প্রচুর গল্প আছে। হ্যাঁ, তা আছে। একটা ভয়ঙ্কর কাণ্ড ছিল, মানে এইরকম আজকে যেমন ডিবেটের আসরে বসেছি বা এটা আলোচনার আসরে বসেছি, এটা সম্পূর্ণ বুঝলে 30-35 বছর আগে একটা এরকম ঘটনা ঘটেছিল। তা তখন আমি এই অনেক সাহিত্যিককে দেখলাম, তা একজন এমন সাহিত্যিকের সঙ্গে ঘুরতাম, সাংঘাতিক মানুষ, তার নাম সমরেশ বোস। তা সমরেশদাকে বললাম, এটা খুব অসুবিধার মধ্যে পড়েছি, এরকম চিংড়ি ভার্সেস ইলিশের একটা ডিবেটে আমায় যেতে হবে। বলে চিন্তা করার কিছু নেই, খালি কবি গানের মতো গেয়ে যাবে, আমি লিখে দিচ্ছি। কি অসম্ভব ব্যাপার। আমায় বললেন যে এরকম রিদিমটা এরকম করবি, 1 2 3 4 ধাদি না না তিন না তিনা দিনে ধাদি না না তিন না তিনা। চিংড়ি মাছের বড়ই মেজাজ, বলে আমি ঘটির পো। হ্যাঁ, ওরে চিংড়ি মাছের বড়ই মেজাজ, বলে আমি ঘটির পো। আর পদ্মা পাড়ের ইলিশ হাঁকে, বলে নেপোয় মারে দো, জোরে নেপোয় মারে দো। বলছে রেগে আগুন তেলে বেগুন চিংড়ি মাছে কহে, ওরে রেগে আগুন তেলে বেগুন চিংড়ি মাছে কহে। দেখছে এপার বাংলায়
সবার আমার গুণ গায় হে সবাই আমার গুণ গায়, চিংড়ি মাছের গুণ গাইলো। ওটা শুনে ইলিশ মাছ বলছে নরম গরম মেজাজ নিয়ে ইলিশ মাছে কহে ওরে পদ্মা থেকে যদি না যাই তোর বাংলা কেঁদে মরে, জোরে বাংলা কেঁদে মরে। শেষে চিংড়ি ইলিশ হাত ধরে কয় আমরা দুজন বন্ধু, চিংড়ি ইলিশ হাত ধরে কয় আমরা দুজন বন্ধু, এপার ওপার সবাই বলে তোমরা প্রতিদিনের বন্ধু, তোমরা প্রতিদিনের বন্ধু। ভাবা যায় না, আমার মনে হয় মানে এরপর আর কোনো কথা বাকি থাকে না। মানে একদিকে যেমন ইলিশের ঐতিহ্য সম্বরণদা, চিংড়ির ঐতিহ্য তো মানে দ্বিজ বংশীদাস থেকে ওই খুল্লরা 12 মাস সে খুল্লরা রাজ্যে চিংড়ির বড়া, আবার অন্নদা পুজোয় পদ্মমুখী অন্নদা মঙ্গলে সে চিংড়ির ঝোল দিয়ে ভাজা অমৃতের তার। মানে আমাদের সমাজ সাহিত্য মধ্যযুগ থেকে একেবারে এই দুটো মাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও আমাদের প্রজন্ম এবং পরের প্রজন্মে তথাকথিত ঘটি বাঙালের দ্বন্দ্ব যেরাম কমে এসেছে, সেরাম ইলিশ বনাম চিংড়ি কমে এসছে, কিন্তু তার সব থেকে ইতিবাচকটা হচ্ছে লড়াইটা নেই, শান্তিপূর্ণ সহাবস্থান আছে, ভাব ভালোবাসা বেড়েছে। লড়াইটা কমে যাওয়ার একটা খুব বৈজ্ঞানিক কারণ আছে, জানো তো? তুমি দেখবে এখন তো ঘটি বাঙাল রেগুলার বিয়ে হচ্ছে বা অসুবিধা নেই, অবশ্যই তারা যখন সন্তান হচ্ছে তখন সেই তাহলে কি হবে, ঘটি না বাঙাল, তার মানে ঘাঙাল মাঝখানে থাকছে। এবং তুমি দেখবে ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই যে অদম্য লড়াইটা অনেকটা ফিকে হয়ে গেছে, কারণ এখন ইস্টবেঙ্গল বা মোহনবাগান টিম অনেক কালো কালো ছেলে খেলে, বাইরের কালো কালো ছেলে খেলছে। পাল, চৌধুরী, চ্যাটার্জি, মুখার্জি না থাকাতে ওদের কিন্তু সেই ফিলিংসটা আসছে না। ঠিক আজকে চিমা অকিরির পক্ষে সম্ভব না পুরো বাংলার ইলিশ মাছটা কিরকম। ইনফ্যাক্ট এই আলোচনায় যদি চিংড়ি উপস্থিত থাকতো আর ইলিশ উপস্থিত থাকতো, চিংড়িও চাইতো না যে ইলিশের অবলুপ্তি, কারণ বঙ্গ সংস্কৃতির সঙ্গে দুটোই আবার বলছি ওতপ্রোতভাবে জড়িত। ইলিশের ইতিহাস দেখালাম, এবার চিংড়ির ইতিহাস দেখি। মনু বা নোয়ার গল্প সবাই পড়েছেন। এক প্রকাণ্ড নৌকায় চেপে তিনি বিশ্বের সমস্ত স্থলচর প্রাণীকে মহাপ্রলয় থেকে বাঁচিয়েছিলেন। একদল সমুদ্র বিজ্ঞানী মনে করছেন যখন মানুষ ভালোভাবে হাঁটতেই শেখেনি তখন নৌকোর গল্প নেহাতি অবাস্তব। তাদের মতে মনু যার পিঠে চেপেছিলেন সেটি একটি প্রাগৈতিহাসিক চিংড়ি, যার নাম সার্গাস্টিডি, যাকে ডাইনোসরের তুতো ভাইও বলা চলে। সুতরাং চিংড়ি এ পৃথিবীতে মানুষের চাইতেও পুরনো বাসিন্দা। তার হয়তো রানীর মতো রূপ নেই, কিন্তু স্বাদে সেও তো মহারাজ। ইলিশ যদি পূর্ববঙ্গ বা বাঙালদের প্রতিভূ হয়, তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গীয় বা ঘটিদের প্রতিভূ চিংড়ি। দীর্ঘদিন ধরে এই চিংড়ি বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে অঙ্গীভূত হয়ে আছে। শুধুমাত্র এ রাজ্যেই 56 রকমের চিংড়ি পাওয়া যায়। কালীঘাটের পটেও দেখা যায় বাবুর হাতে ধরা চিংড়ি বা চিংড়ি মুখে বেড়াল। এমনকি পূর্ববঙ্গীয় প্রসিদ্ধ নারকেলের মিষ্টি ইচামুড়া চিংড়ির আদলেই তৈরি হয়। এহেন চিংড়ির সেরা দেশীয় পদ হল মালাইকারি। জীবনীকারেরা বলেন স্বামী বিবেকানন্দর শেষ পাতে নাকি ইলিশই ছিল। আবার বাঙালির আইকন উত্তম কুমার থেকে হরিপদ কেরানি চিংড়ির মালাইকারির আমেজে মুগ্ধ সকলেই। জনপ্রিয়তায় তারপরেই আসে সাদা আর লাল সর্ষের পরিমিত মিশ্রণে হালকা আঁচে তৈরি হওয়া ভাপা চিংড়ি। সাম্প্রতিককালে চিংড়ির অন্যতম আইকনিক পদ হয়ে উঠেছে ডাব চিংড়ি। মানিক বন্দ্যোপাধ্যায় যেমন ইলিশের রূপের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। তেমনি প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন ঘনাদার চিংড়ি বৃত্তান্ত। একা চিংড়িরই কত বৈচিত্র্য। কারো পছন্দ ডোরা কাটা বাগদা, কেউ তো মোজে মাথা মোটা ঘিয়ে ভরা গলদার স্বাদে। ছোট চিংড়িতেও রয়েছে হরেক বৈচিত্র্য। কাদা চিংড়ি, তুষ চিংড়ি, খেড়ো চিংড়ি, কুচো চিংড়ি, চাপড়া চিংড়ি, আরও কত কি। কথায় বলে যে কোনো পদে দুটো চিংড়ি পড়লেই তা স্বর্গীয় স্বাদে পরিণত হয়। লাউ চিংড়ি, কচু চিংড়ি, মোচা চিংড়ি, আরও কত কি। বাংলার রান্নাঘরের সম্পূর্ণ একটা ঘরানা নিয়ন্ত্রিত হয় চিংড়ি দিয়ে। এছাড়াও রয়েছে কন্টিনেন্টাল ঘরানার সেরা ফসল চিংড়ির কাটলেট। তাই ইলিশ প্রেমীরা যতই চিংড়িকে জলের পোকা বলে হেয় করুক, তার স্বাদের উৎকর্ষকে অস্বীকার করার উপায় নেই। বাঙালির পাত আলো করে দুই থাকুক চিরকাল। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।